তো এই মন্দির কি করে যাব? এই এখানে নানান ধরনের ফলের গাছ রয়েছে। এটা কি আতা না? দেখি, দেখো আতা গাছ। আমরা যেভাবে ইস্কন মন্দিরে দেখে থাকি গোশালা, এই মন্দিরেও রয়েছে গোশালা। দেখো অনেকটা জায়গা জুড়ে গোশালা রয়েছে। এই মন্দিরে কেমন কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে? আচ্ছা, এটা কি হচ্ছে এখন? এটা অন্ন, 22 কেজি অন্ন বসানো হয়েছে। 22 কেজি অন্ন বসানো হয়েছে। 13খানা আইটেম হবে। অন্ন, একটা পুরি দেওয়া হবে, একটা বেগুনি দেওয়া হবে, তারপরে পুষ্পান্ন আছে। এর মধ্যে 13 রকমের পদ রয়েছে। দেখো এক করে দেখাচ্ছি, সুন্দর হয়েছে ভোগ রান্না, বিশাল সুন্দর, এক কথা অমৃতর মতো লাগছে। তোমরা যদি আসো তোমাদেরও বেশ ভালো লাগবে। বাহ, বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে, এখানে থাকার অনেক বড় বন্দোবস্ত আছে। ভক্ত নিবাসে তোমাদের একটা রুম দেখায়। আমি এখন 104 নম্বরে ঢুকছি। তো এই রুমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি দুখানা বেড রয়েছে। প্রথমবার কি আসা এই মন্দিরে? আমার দুবার। আপনি দুবার এসেছেন? আপনার প্রথম। আচ্ছা, কেমন লাগছে মন্দিরটা? ভালো লাগছে, খুবই শুধু অপূর্ব দর্শন করলাম, সত্যি খুব ভালো লাগছে। তো একদিন ট্যুর করার জন্য কিন্তু এটা একটা যথাযথ জায়গা হতে পারে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এনি এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি সোদপুর স্টেশন থেকে। আজকে আমার গন্তব্য হাবিবপুরের ইস্কন মন্দির, একটি খুব সুন্দর ইস্কন মন্দির। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এবং যেহেতু আমি কর্ণকোট থেকে আসছি, তাই সোদপুর থেকে জার্নিটা শুরু করছি। সোদপুর থেকে যাব হাবিবপুর অবধি। তো হাবিবপুরটা ঠিক কোথায়? হাবিবপুর হচ্ছে শান্তিপুর রানাঘাট লাইন। তো শান্তিপুর লোকাল, মানে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও তো শান্তিপুর দিয়ে যেতে হয়। শান্তিপুর লোকাল ধরে যে তোমরা নামতে পারবে হাবিবপুর স্টেশনে। তো এই মন্দির কি করে যাব, এই মন্দিরে কেমন কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা কেমন কি রয়েছে, প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো, তারা সব কিছু জানতে পারবে। যে ট্রেনটা শিয়ালদা থেকে 7টা 25-এ ছাড়ে, সেই ট্রেনটাই আমি এখান থেকে ধরবো 7টা 47-এ। 1 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। তো এখন সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো শান্তিপুর লোকাল। এই ট্রেনে করে এখন যাবো আমরা হাবিবপুর অবধি। আর ট্রেনে মোটামুটি এরকম কিছুটা ভিড় রয়েছে। তো বন্ধুরা, নেমে পড়লাম হাবিবপুর স্টেশনে। এখন ঘড়ি কাটায় 9:28, 9:24-এ নামার কথা ছিল। যাই হোক, 4 মিনিট মতো লেট হয়েছে। আর শিয়ালদা থেকে হাবিবপুরের ডিস্টেন্স হচ্ছে 81 কিলোমিটার। মাঝখানে 24খানা স্টেশন পড়ে। যেহেতু আমি সোদপুর থেকে এসেছি, সোদপুর থেকে মাত্র পড়েছে 61 কিলোমিটার। এবং সোদপুর থেকে আমার ভাড়া লেগেছে 15 টাকা। যদি তোমরা শিয়ালদা থেকে আসো 20 টাকার মতো ভাড়া পড়বে। তো এখন ট্রেন নামিয়েছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা। এই যে তোমাদের দেখাবো, এটা 2 নম্বর থেকে আমরা ওভারব্রিজ দিয়ে 1 নম্বরের দিকে যাব। এবং সেখান থেকে আমরা বাইরে যাব এবং টোটো করে যেতে হবে মন্দির অবধি। কীভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাতে থাকছি, দেখতে দেখো। তো চলে এলাম এখন 2 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজটা ঠিক সামনে। ওভারব্রিজ থেকে যেতে হবে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তাছাড়াও দেখছি অনেকে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে, অর্থাৎ রেল লাইন দিয়ে ক্রস করে কিন্তু পারাপার হচ্ছেন। সেভাবেও হওয়া যায়, কিন্তু তোমরা এইভাবে ওভারব্রিজ দিয়েই যেও। ওভারব্রিজ ইউজ করাটাই সেফ আমার মনে হয়। স্টেশনটা একদমই নিরিবিলি, গ্রাম্য পরিবেশের মতো অনেকটা। এই দেখো ফাঁকা একদম। আর টিকিট কাউন্টারে এখন কেউ নেই, যেহেতু ট্রেন এখন নেই, তার জন্য টিকিট কাউন্টারে কোনো কেউ স্টাফ নেই। তো চলে এলাম এখন বাইরের দিকটা। আসা মাত্রই দেখতে পাচ্ছি এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। আচ্ছা, এইখান একজনকে পেয়ে গেছি। এখান থেকে ইস্কন মন্দির যেতে কতক্ষণ সময় লাগে? 5-7 মিনিট। আর কত টাকা ভাড়া লাগে এখান থেকে? আচ্ছা, জনপ্রতি 15 টাকা। আচ্ছা আচ্ছা, সবসময় টোটো এখানে অ্যাভেলেবেল থাকে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এই যে টোটো স্ট্যান্ডে এসে গেছি, আর টোটো দাঁড়িয়ে রয়েছে। জনপ্রতি 15 টাকা করে ভাড়া লাগছে। 5-7 মিনিট মতো সময় লাগবে, পৌঁছে যাবো মন্দির অবধি। চলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। পৌঁছে গেলাম মন্দিরে।
তো আমরা এলাম ঠিক এই ওভারব্রিজটা নিচ দিয়ে, আর এখানকার টোটো স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে, আর টোটো আমাদের নামিয়েছে একদম মন্দিরের সামনে। কেউ যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে চাও, অর্থাৎ নিজস্ব গাড়ি নিয়ে যদি কেউ আসতে চাও, তাহলে কিন্তু এই 12 নম্বর জাতীয় সড়ক ধরে, দেখতেই পাচ্ছ হাই রোড, 12 নম্বর জাতীয় সড়ক ধরে তোমরা আসবে এখানকার হাবিবপুর বিডিও মোড়। এখানকার গুগল ম্যাপ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে তোমরা ওটা দেখে নিতে পারো। আর ঠিক ওখান থেকে ইউটার্ন মেরে তোমরা মন্দির অবধি আসতে পারবে নিজস্ব গাড়ি নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে মন্দির, চলো মন্দিরে প্রবেশ করব, কেমন কি রয়েছে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে মন্দির, আর এখানে অনেক টুরিস্ট দেখতে পাচ্ছি যারা ভক্তরা এখানে এসে রাত্রি বাস করেছিলেন। আর এই পাশটা দেখতে পাচ্ছি জগন্নাথ মহাপ্রসাদ, একটা মিষ্টির দোকান রয়েছে, এটা হচ্ছে এই মন্দিরের নিজস্ব মিষ্টির দোকান। আর এখানকার ভোগ প্রসাদের যে মূল্য সেটা এখানে দেওয়া রয়েছে, দেখো শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। রাজভোগ হচ্ছে 200 টাকা, রাজভোগ মহাপ্রসাদ যেটা, সেটা যদি পার্সেলে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু 230 টাকা, 30 টাকা এক্সট্রা লাগে, অর্থাৎ কন্টেনারের জন্য। আর মহাপ্রসাদ এমনি তোমরা নর্মাল নিতে পারো, সেটা হচ্ছে 80 টাকা। তো এই মন্দিরে দর্শন করার সাথে সাথে এই মন্দিরে এসে তোমরা ভোগ প্রসাদ যদি খেতে চাও, তো এই মন্দিরে আসার পরেই তোমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে কুপনটা কেটে নেওয়া। তো এই যে দেখতে পাচ্ছ, যেমন তোমাদের দেখিয়েছিলাম জগন্নাথ মহাপ্রসাদ, এইখান থেকে কুপনটা আমরা সংগ্রহ করছি। এই যে আমি এখন কুপনটা সংগ্রহ করে নিয়েছি, এখানে কুপন মূল্য হচ্ছে 200 টাকা, কেটে নিয়েছি। এবার তোমাদের মন্দির চত্বরটা একে একে ঘুরিয়ে দেখাই কি কেমন কি রয়েছে। দেখো কি শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই বাঁ হাতে রয়েছে একটা যজ্ঞকুণ্ড, সম্ভবত এখানে নানান ধরনের যজ্ঞাকি কাজ সম্পূর্ণ করা হয়, এবং এই আশেপাশে বসার জন্য যারা ভক্তরা আসবেন এখানে বসতে পারেন, এবং এখানে যজ্ঞ করা হয়। ঠিক যজ্ঞ নাকি ধুনি জ্বলে সেটা বলা যাচ্ছে না, বাট দেখে মনে হচ্ছে এখানে যজ্ঞাকি কাজ সম্পূর্ণ করা হয়। আর আগের দিকটা যদি আমরা যাই, আগের দিকে এদিকে ভক্ত নিবাস রয়েছে, ওদিকটা যাবো আমরা, ওদিকটা। আচ্ছা, এখানে নানান ধরনের ফলের গাছ রয়েছে, এটা কি আতা না? দেখি, দেখো আতা গাছ, আতা গাছটা এখন আতা পারছেন এনারা। এগুলো কি পাকা নাকি কাঁচাই রয়েছে? দুদিনের মধ্যে পেকে যাবে? আচ্ছা আচ্ছা, বাহ। আতা গাছ, লিচু গাছ, নানান ধরনের ফলের গাছ দিয়ে সাজানো রয়েছে মন্দিরটা। আর এই জায়গাটা হচ্ছে ভোগ প্রসাদ হল, এই দেখো লেখাই রয়েছে এখানে। এই পাশটা কার্যালয় এবং থাকার যে ব্যবস্থাটা, আর এটা হচ্ছে ভোগ প্রসাদ কক্ষ, প্রসাদ কক্ষ যাকে বলে। এই যে এটাও কিন্তু বেশ বড়, এবং হাত ধোয়ার জন্য এখানে জায়গা রয়েছে। দেখো পুরো জায়গা জুড়ে এরকম গাছ রয়েছে। আচ্ছা, এই কাঁঠালটা কি এখান থেকেই পারলেন? আচ্ছা 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 আচ্ছা, মানে এই যে কাঁঠালটা পারলেন এটা কি মন্দিরের কাজেই লাগবে? মন্দিরের কাজেই লাগে। আচ্ছা আচ্ছা, এই গোবিন্দ সেবায় লাগানো হয় এই আতা, এই ছোট ছোট কাঁঠাল। আচ্ছা আচ্ছা, মানে প্রসাদ তৈরি করতেই কাজে লাগে? প্রসাদ তৈরি করতেই কাজে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। দেখো ব্যাপারটা কি সুন্দর, এখানকার মন্দির চত্বরে এত গাছগাছালি রয়েছে এবং অনেক ফলের গাছও রয়েছে। যেমন উনি এখন কাঁঠালটা পেরে নিয়ে যাচ্ছেন, সম্ভবত ওটা এঁচড় রয়েছে কাঁচা যেহেতু, তো সেটা ভোগ প্রসাদেরই কাজে লাগবে। তাছাড়া এখনই দেখলাম আমরা গাছ থেকে একজন আতা পাড়ছিলেন। তো অনেক ফলের গাছ এখানে রয়েছে, আর জায়গাটা খুবই মনোরম, খুবই ভালো, শান্তশিষ্ট পরিবেশ, এলে তোমাদের বেশ ভালো লাগবে। এই যে আমরা এখন চলে এসেছি এখানকার ভক্ত নিবাস কিংবা এখানকার যে থাকার যে ব্যবস্থাটা সেই জায়গায়। বাহ, বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে এখানে, থাকার অনেক বড় বন্দোবস্ত, অনেকগুলো রুম রয়েছে এখানে। যদি তোমরা আসো, আশা করি থাকা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এটা যেহেতু দেখতে পাচ্ছি এখানে 5তলা বিল্ডিং রয়েছে, এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে। তো বয়স্ক কেউ যদি আসেন, যদি মনে হয় যে সিঁড়ি ভাঙতে অসুবিধা রয়েছে, তাহলে লিফটে করে কিন্তু আপনারা উপর অবধি যেতে পারবেন। আরেকটা জিনিস বলার ছিল, কলকাতা থেকে যদি তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসো, গাড়িগুলো কিন্তু ঠিক এইরকমভাবে তোমরা পার্কিং করে রাখতে পারবে। এখানে রয়েছে বিশাল বড় একটা পার্কিং এরিয়া, যেখানে গাড়িগুলো অনায়াসে কিন্তু রাখা রয়েছে। তাছাড়া এইটা রয়েছে বিল্ডিংয়ের ব্যাপারে পরে আসছি, থাকার ব্যবস্থায় পরে আসছি। প্রত্যেকটা মন্দিরে গেলে একটা যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়, অর্থাৎ অনেকে কোশ্চেনও করে থাকেন যে মন্দিরে কি কোনো টয়লেটের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ শৌচালয় যেটা, তো হ্যাঁ এখানে রয়েছে। এই যে তোমায় দেখাচ্ছি,
এই দেখো ঠিক এই যে বিল্ডিং আবাস যে ভবনটা রয়েছে তার পাশেই রয়েছে এই টয়লেটটা। জেন্টস এবং লেডিস উভয় কিন্তু এই টয়লেটটা ইউজ করতে পারেন। তো টয়লেটের ভেতরে আর দেখালাম না, টয়লেট আর কি দেখাবো। তো যাই হোক, বলে দিলাম তোমাদের এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, তোমরা যখন আসবে কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, এই ভক্ত নিবাসে তোমাদের একটা রুম দেখায়। আমি এখন 104 নম্বরে ঢুকছি। তো এই রুমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি দুখানা বেড রয়েছে। এই বিল্ডিংয়ে বেসিক্যালি সব কিছুই ডবল বেড থাকে, দুখানা করে তোমরা বেড পেয়ে যাবে। তাছাড়া কেউ যদি দুজন আসো সেক্ষেত্রে কয়েকটা রুম রয়েছে যেখানে সিঙ্গেল বেড রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো অনায়াসে। যাই হোক, যেহেতু এসি রুমে ঢুকেছি, এখানে একটা এসি থাকছে একটা ফ্যান আর মশারি যদি মশা কামড়ায় তো। আর সামনে এরকম একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, আর এইখানটা একটা টেবিল রয়েছে, সামনে একটা আয়না রয়েছে সাজুগুজু করার জন্য, আর রয়েছে ওয়াশরুম যেটা ম্যান্ডেটরি থাকতেই হয়। তো এই ওয়াশরুমটা অ্যাটাচ রয়েছে। ওয়াশরুমে এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, তার সাথে গিজার, শাওয়ার এবং একটা বেসিন রয়েছে। তো এই হচ্ছে এটা রুমের কিছুটা ফেসিলিটি। এবার রুমের কেমন কি ভাড়া রয়েছে জানবো এখানকার কর্তৃপক্ষ থেকে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম নরোত্তম দেবনাথ। আচ্ছা, ইনি এখানকার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রয়েছেন। এখানকার রুমের কেমন কি ভাড়া রয়েছে? এটা যেহেতু এসি রুম, এই রুমের কেমন কি ভাড়া? এসি রুমে হচ্ছে 1000 টাকা পার ডে। আচ্ছা, নন এসিতে আপনার 800 টাকা পার ডে। আচ্ছা, এসি নন এসি তা বলেই দিলাম। আর এখানে চেকিং আর চেক আউটের টাইমটা যদি একটু বলেন। সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা। সকাল 10টা থেকে 10টা, পরের দিন সকাল 10টা। আচ্ছা আচ্ছা। আর একটা ব্যাপার হচ্ছে, কোনো ভক্ত যদি এখানে এসে 2 দিন 3 দিন বা তারও বেশি যদি থাকতে চায়, সেক্ষেত্রে কি থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই সে থাকতে পারবে। আচ্ছা, আর এখানে যে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, ধরুন কেউ এখানে এসে রুমে থাকছে, সেক্ষেত্রে কি ভোগ প্রসাদ কি তাদের কি বিনামূল্যে দেওয়া হবে নাকি? প্রসাদের জন্য সে তার কিনে নিতে হবে। প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতেই হবে। আমাদের প্রসাদ স্টল আছে, ওখান থেকে প্রসাদ কুপন সংগ্রহ করে নিয়ে তুমি প্রসাদ পাবে। আচ্ছা আচ্ছা। আর অনেকের প্রশ্ন থাকে যে ব্যাপারটা, যে কেউ যদি এখানে এসে ভক্তরা থাকেন, তো এখানে থাকবেন সারা দিনের জন্য, তো এখানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, এখানে কি কোনো ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়ার বলতে সকাল থেকে সকালে টিফিন থেকে শুরু করে প্রসাদম আছে সকালে ব্রেকফাস্ট প্রসাদম আছে, ওইখানেও মানে পাবেন প্রসাদ। তারপরে দুপুরে লাঞ্চ প্রসাদম আছে, রাত্রেবেলা ডিনার প্রসাদম আছে। আচ্ছা, তার জন্য একবার অফিসের সাথে কথা বলে নিতে হবে, তাই? অফিসের সঙ্গে কথা বলতে পারবেন, অথবা আপনারা রুমে থেকে আমাদের প্রসাদম যেখানে কুপন দেওয়া হয় মন্দিরের সামনে যে স্টল আছে, ওইখানেই আপনারা কুপন সংগ্রহ করে নিতে হবে। এখান থেকেও আসলো ওখানে কথাই বলে দেওয়া হবে, মানে কুপন নিয়ে নেওয়ার জন্য। মানে এখানে রুমে থেকে ওখান থেকে কুপন সংগ্রহ করে তারপর নিয়ে নিলেন, আপনি ডেলি প্রসাদ নিয়ে নিলেন। আচ্ছা আচ্ছা। আপনি 2বার নিলেন, বা হয়তো 2বার প্রসাদ পেলেন, বা একবার অন্য কিছু পেলেন, বা আপনার হালকা খাবার খেলেন। হ্যাঁ, আচ্ছা। রাত্রিও তো পাওয়া যায় তো? হ্যাঁ, রাত্রে পাওয়া যাবে। সেক্ষেত্রে আগে কুপন নিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, কুপনটা আগে সংগ্রহ করে নিতে হবে। আচ্ছা, বিকালে স্টল থেকে কুপন নিয়ে নিতে হবে। আচ্ছা, বলে দিতে হবে, সেইভাবে তো আবার আয়োজনটা করবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বেশ। এই বিল্ডিংয়ে লিফটের ব্যবস্থা রয়েছে। তো যারা পৌর ব্যক্তিরা আসবেন, অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে, হাঁটাচলা করতে সমস্যা রয়েছে বা সিঁড়ি ভাঙতে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে একটা ভালো জিনিস যে এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। তোমরা এখান থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে একদম টপ ফ্লোর অবধি লিফটের মাধ্যমে ওঠানামা করতে পারবে। তো এখানে কেমন কি রুমের ফেসিলিটি রয়েছে সেটা তো দেখিয়ে দিলাম। রুমের কেমন কি অ্যারেঞ্জমেন্ট, কেমন তোমরা এখানে থাকতে পারবে এবং কেমন কি ভাড়া পড়ে। আর এখানে যদি তোমরা এসে থাকতে চাও, তো এখানে যে খাবার দাবার যে ব্যাপারটা থাকে, সারা দিনের যে ব্যাপারটা, সকালবেলা ধরে এলে তারপরের দিন সকালবেলা যাবে, তো মাঝখানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, তার জন্য কিন্তু এখানে আলাদা করে কুপন সংগ্রহ করতে হয় বাড়ি বাড়ি। যেমন তোমরা সকালবেলা যদি ব্রেকফাস্ট চাও, তার জন্য একটা সকালবেলা প্রসাদম রয়েছে, সেটার জন্য কুপন সংগ্রহ করতে হবে। দুপুরের লাঞ্চে অর্থাৎ দুপুরে ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে, এবং রাতের জন্য আবার আলাদা করে কুপন সংগ্রহ করতে হবে। তো এখানে কুপনের সিস্টেম রয়েছে, তোমরা কুপন সংগ্রহ করে এখান থেকে খাবারগুলো পেতে পারো। আর যাই হোক, তো এই হচ্ছে রুমের ফেসিলিটি, তোমাদের রুম দেখিয়ে দিয়েছি। আর এই পাশে যদি আমরা যাই, এখানে একটা গোশালা। তার আগে একটা জিনিস দেখাবো, এখানে একটা বিশাল বড় রথ রয়েছে, এই দেখো, খুব সুন্দর কাঠ আর স্টিল দিয়ে তৈরি, বিশাল বড় রড দাগটা। আর রথের সামনে দেখতে পাচ্ছি রয়েছে, ঘোড়া রয়েছে। আর ছোটরা বেশ মজা করছে। কোথা থেকে আসা হয়েছে? কাঁ সে আয়ে? কোথা থেকে আসা হয়েছে? I am coming from Chinsura. চুচুড়া। আচ্ছা, ফার্স্ট টাইম? Yes. চুচুড়া থেকে এসছে, ফার্স্ট টাইম এসছে। আগে এসে রথেই উঠে গেছে। বেশ মজা করছে সবাই। জায়গাটা খুবই মনোরম, আর তার জন্যই সবাই ঘুরে দেখছেন এবং সবার বেশ ভালো লাগছে। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। কলকাতা থেকে যদি তোমরা আসো, তোমাদের বেশ ভালো লাগবে। তোমাদের রথ তো দেখিয়েছি, চলো এবার তোমাদের দেখাই এক ঝলক গোশালা। এই সামনেই রয়েছে গোশালা।
এই দেখো অনেকটা এরিয়া জুড়ে গোশালা রয়েছে। প্রত্যেকটা ইস্কনে যেহেতু গোশালা থাকে, তো এই ইস্কনে ব্যতিক্রম নয়, এই ইস্কনেও কিন্তু তোমরা গোশালা দেখতে পাবে। তো আমরা যখন ঢুকছি গোশালাতে, জায়গাটা এরকম কিছুটা ঘেরা, আর যাতে গোমাতা ওইদিকে রয়েছে, যাতে এদিকে না আসতে পারে, তার জন্য জায়গাটা কিছুটা এইভাবে রেলিং দিয়ে ঘেরা রয়েছে এবং ওদিকে অনেক গোমাতা বসে রয়েছে। আমাদের বাড়ি থেকে কিন্তু আমাদের বাড়িতে এরকম কিন্তু গোমাতা, মানে ঠিক আমরা যেইভাবে ইস্কন মন্দিরে দেখে থাকি গোশালা, এই মন্দিরেও রয়েছে গোশালা। দেখো অনেকটা জায়গা জুড়ে গোশালা রয়েছে এবং প্রচুর এখানে অনেক গোমাতা দেখতে পাচ্ছি। সুন্দর লাগছে, কি কিউট লাগছে। সবাই দেখো আসছে, আয় 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 আয়, কি ভালো লাগছে। দেখো সবাই খেতে আসছে, মানে এতটাই পোষ মানা, কি ভালো লাগছে। দেখো দেখো ইস্কন মন্দিরের মতো এখানেও গোশালা রয়েছে এবং প্রচুর পরিমাণ গোমাতা রয়েছে। এই দেখো এসে গেছে, সবাই আদর খাবে, সবাই আদর খাবে। আয় একজন করে আদর দিয়ে আয় আয়। একবার যদি আমি ভেতরে ঢুকি হয়তো আমাকে আদর করে দেবে। এই দেখো তো গোশালার পাশে একটা জায়গা রয়েছে যেখানে এই বিচুলিগুলো কাটা হচ্ছে, অর্থাৎ খাবারগুলো তৈরি করা হচ্ছে। আর এখানে গরুর খাওয়ার জন্য কিন্তু এখানে ঘাসও কাটা হচ্ছে এই জায়গা থেকে। তাছাড়া এই মন্দির সংলগ্ন অনেকটা জায়গা রয়েছে যেখানে নানান ধরনের শাকসবজি চাষ করা হয় এবং সেইগুলোই আবার প্রসাদে অর্থাৎ ভোগ প্রসাদে দেওয়া হয়। তোমাদের ভক্তনিবাস দেখিয়েছি, গোশালা দেখিয়েছি, রত্তাও দেখিয়েছি। পাশেই রয়েছে একটা এই যে পার্ক মতো এরিয়াটা, এখানে বসার জায়গা রয়েছে এবং গাছগাছালি রয়েছে। আর এইখানটা রয়েছে একটা বড় স্টেজ, এই স্টেজে এখানকার নানান ধরনের যে প্রোগ্রাম সেগুলো করা হয়। আর দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে বেশ কংক্রিটে তৈরি করা এবং ওপরে ছাদ রয়েছে। যাই হোক, আর এদিকটা চলে গেছে পার্কিং লট। এই দেখো বসার জন্য নানান ধরনের এরকম কংক্রিটের সিট বানানো রয়েছে যেখানে ভক্তরা এসে বসতে পারেন। আর এই জায়গাটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, ওই জায়গাটা বেশ ভালো লাগছে। দেখো প্রচুর গাছগাছালিতে ভর্তি রয়েছে। আর এই পাশটা বাগান করা রয়েছে, এখানে গেমা ঘাস চাষ করা হয়েছে যেগুলো গরুর খাবার। তো এখানে গরুর খাবার চাষ করা হয়েছে, এক ধরনের ঘাস। আর এই জায়গাটা বেসিক্যালি পার্কিং লট, যারা ভক্তরা আসেন এইখানে, তাছাড়া ভক্ত নিবাসের সামনেও কিন্তু পার্কিং করে রাখতে পারেন গাড়ি। আর এই পাশটা যদি আমরা যাই, দেখো কি সুন্দর জায়গাটা, মানে এত শান্ত আর এত ঠান্ডা জায়গাটা। ওই পাশটা গরম থাকলেও এই জায়গাটা বেশ ঠান্ডা। এই যে আমরা এখন ঢুকছি বাগান টাইপের জায়গাটা, এই দেখো এই পাশে নানান ধরনের ঘাস চাষ করা হয়েছে। তাছাড়া অনেক গাছগাছালিও দেখতে পাচ্ছি এখানে, আম গাছ, জাম গাছ, সব ধরনের গাছ রয়েছে এখানে। আর এই জায়গা সংলগ্ন এলাকাতে একটা পুকুরও রয়েছে, এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ রয়েছে। যেহেতু এই মাছ মন্দিরে কোনো কাজে লাগে না, তাই এই বছরে একটা দিন এই মাছগুলোকে ধরে গঙ্গায় ছেড়ে দিয়ে আসা হয়, যেমনটা জানলাম এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে। আর যেমনটা তোমাদের বলছিলাম, মন্দির সংলগ্ন এলাকায় এরকম কিছুটা জায়গা রয়েছে যেখানে অর্গ্যানিকভাবে নানান ধরনের সবজি, শাকপাতা সব চাষ করা হয়। যেহেতু এখন গরমকাল, তাই সবজির পরিমাণটা কম হলেও শীতকালে এলে এখানে কিন্তু নানান ধরনের শাক দেখা যায় এবং আরও সবজির ভ্যারাইটিস বেশি থাকে। যাই হোক, এখানে এখন নানান ধরনের ডাটা শাক দেখতে পাচ্ছি, যেমন কাটোয়া ডাটা। আর এখানে অনেক পরিমাণ কিন্তু ঢ্যাঁড়স চাষ করা হয়েছে। আচ্ছা, ভোগ প্রসাদের হল যেটা, মানে যেখানে ভোগ প্রসাদ কক্ষ, সেটা তোমাদের দেখিয়েছি। এই পাশটা হচ্ছে রন্ধনশালা। তো এইখানে বেসিক্যালি ভোগ প্রসাদটা করা হয়, মানে ভোগ রান্না হয়। বিশাল বড় একটা এরিয়া জুড়ে এখানে ভোগ রন্ধন করা হচ্ছে। আচ্ছা, এখানে নানান ধরনের পদ কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। আচ্ছা, এটা কি হচ্ছে এখন? এটা অন্ন হচ্ছে, 22 কেজি অন্ন বসানো হয়েছে। 22 কেজি অন্ন বসানো হয়েছে। আচ্ছা, আজকের পদে কি কি রয়েছে? আজকের পদে রয়েছে আলু পটলের সবজি, আচ্ছা, আর ভেন্ডি আলু দিয়ে একটা সর্ষে দিয়ে কী করবে শুকনো, আচ্ছা, আর ডাল হবে, আর অন্ন হবে। এটা হলো আমাদের এখানকার 80 টাকার রেসিপি। আচ্ছা, চাটনি, পায়েস, হ্যাঁ। আর যদি আপনি মনে করেন রাজভোগের রান্না হচ্ছে ওখানে, আচ্ছা, ওখানে 13খানা আইটেম হবে। অন্ন, একটা পুরি দেওয়া হবে, একটা বেগুনি দেওয়া হবে, তারপরে পুষ্পান্ন আছে, পায়েস আছে, চাটনি আছে, তারপরে চানা মশলা আছে, এরপরে পনির আছে, তারপরে দুটো সবজি আরও থাকে ওর মধ্যে, আর তারপরে লেবু শসা দিয়েও একটা বাটি, এরকম 10টা বাটি দিয়ে একটা থালা তৈরি হয়। আর অন্ন, লুচি আর পকোড়া দিয়ে 13খানা সবজি।
আচ্ছা, এটা এটা রাজভোগে প্রভু, এটা প্রভুকেও দেওয়া হয় তাই তো? হ্যাঁ, এটা ভোগ জগন্নাথের ভোগ লাগানো হয়। আচ্ছা। হ্যাঁ, তারপর ভূমিতায় ভোগ লাগানো হয়, রাধা মাধবকে ভোগ লাগানো হয়। আচ্ছা, প্রত্যেক দিন কি একই রকম থাকে? হ্যাঁ, প্রত্যেকদিন একই রকম বলতে যেটা কুপন হচ্ছে এই কুপনে একই রকম থাকে। আচ্ছা। আর হলো গিয়ে যেটা আপনার জগন্নাথের 56 ভোগ হয়, যে রান্নাঘর আলাদা, আচ্ছা আচ্ছা ওই রান্নাঘরে 56 ভোগ হয়। তো রোজ 56 ভোগ না হলেও 36 ব্যঞ্জন হয়। আচ্ছা। এটা ফেস্টও বলে, যেমন জগন্নাথের রথযাত্রার সময় 7 দিন 9 দিন এটা 56 ভোগ হয়। আচ্ছা। রাধা অষ্টমী, জন্মাষ্টমী এইসব সময় এগুলো সব 56 ভোগ তৈরি হয়। এটা বেসিক্যালি যারা ভক্তরা আসেন তাদের প্রসাদের হ্যাঁ, ব্যবস্থা। ভক্তদের জন্য এই কুপনের ব্যবস্থা, একটা 80 টাকা, এটা নর্মাল, আর একটা হলো 200 টাকা, যেটা স্পেশাল রাজভোগেরটা দেওয়া হয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো রান্নাঘরটা এক ঝলক তোমাদের দেখাই। এখানে নানান ধরনের পদ রান্না হচ্ছে। যেমন উনি বললেন, আমরা যে কুপনটা কেটেছি এই কুপনে টোটাল 14খানা আইটেম থাকবে, তাদের মধ্যেই প্রত্যেকটা জিনিস সেখানে কিন্তু রান্না করা হচ্ছে, মানে প্রসাদটা। এই দেখো, এখানে যেমন চাটনি হচ্ছে, এখানে ক্ষীর হচ্ছে, পুরো জায়গা জুড়ে এখানে রান্না হচ্ছে। মন্দিরটা যেহেতু একদম শান্ত নিরিবিলি পরিবেশ, নানান জায়গায় এরকম বসার ব্যবস্থা করা রয়েছে এবং অনেক ভক্তরা এখানে এসে দেখছি বসে রয়েছেন। কোথা থেকে এসছেন আপনারা? বেলঘড়িয়া থেকে। সবাই কি একসাথে এসছেন? বন্ধু বান্ধব না ফ্যামিলি? আচ্ছা আচ্ছা, সবাই মানে ফ্যামিলি মেম্বার তাই তো? আচ্ছা, বোনরা রয়েছেন। এই প্রথমবার কি আসা এই মন্দিরে? আমার দুবার। আপনি দুবার এসছেন? আমি প্রথম। আপনার প্রথম? আচ্ছা, কেমন লাগছে মন্দিরটা? ভালো লাগছে, খুবই সুন্দর, অপূর্ব দর্শন করলাম, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানকার পরিবেশ খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। বাইরে গরম থাকলেও এই জায়গাটা বেশ ঠান্ডা রয়েছে। আর প্রসাদ এখানে পাওয়া যায়। প্রসাদের কুপন কি সংগ্রহ করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা কি এখানে থাকবেন নাকি চলে যাবেন? এখানে তো থাকার ব্যবস্থাও রয়েছে। আবার একটু চারিদিকটা ঘুরে দেখবো। আচ্ছা আচ্ছা, মন্দির চত্বরটা দেখবেন, তারপর আবার ফিরে যাবেন। মানে একদিনে ঘোরার জন্য যথাযথ তাই তো? আচ্ছা। আমরা মাঝে মাঝে এরকম বেরোই, কোনখানে মন্দিরের যোগাযোগ পেলে আচ্ছা আচ্ছা, সেখানে গিয়ে হাজির হই। না ভালো, বেশ ভালো। হ্যাঁ সাপুরজিতে একটা জগন্নাথ মন্দির আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেও গিয়েছি। আচ্ছা আচ্ছা, কলকাতার কাছেই রয়েছে। হ্যাঁ, নিউটাউনের কাছে। হুম। যাক, কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অনেক দর্শনার্থীরা এখানে এসছেন এবং কলকাতা থেকে এসছেন অধিকাংশ দর্শনার্থীরা। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। তাছাড়া অনেকে ডে ট্যুর করেন, অর্থাৎ সকালবেলা বেরিয়ে পুরো মন্দিরটা ঘুরে, মন্দির চত্বর ঘুরে, প্রসাদ খেয়ে দেন আবার বিকেলের দিকে বাড়ি ফিরে যান। তো একদিন ট্যুর করার জন্য কিন্তু এটা একটা যথাযথ জায়গা হতে পারে। আর বন্ধুরা, এই মন্দিরের গঠনশৈলী নিয়ে যদি কথা বলি, আলাদা করে কিছু বলার নেই। দেখতে পাচ্ছ এক অপরূপ সুন্দর দেখতে এই মন্দির। সামনেটা কত সুন্দর কারুকার্য এবং রং করা রয়েছে। সামনে দেখতে পাচ্ছি 3খানা চূড়া রয়েছে এবং ওপরে ধ্বজাও রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি 3খানা রত্ন রয়েছে। রত্নর সাথে সাথে ছোটো ছোটো অনেকগুলো চূড়া রয়েছে। অনেকগুলো চূড়া বিশিষ্ট এই মন্দির এবং মাঝখানে লেখা রয়েছে ইস্কন। মন্দিরটা বেশ বড়, সামনে থেকে দেখলে হয়তো বোঝা যায় না, বাট যদি সাইড থেকে দেখো বেশ বড় রয়েছে মন্দিরের গর্ভগৃহ, অনেক বড়। আর এই মন্দিরের সামনে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে এখানে। তোমরা চাইলে একবার পজ করে পড়ে নিতে পারো। পড়ে নিতে পারো। আর চলো এখন মন্দির দর্শন করাবো তোমাদের। এই যে একটা কথা বলে রাখি, এই পাশে কিন্তু কোনো রকম যানবাহন নিয়ে প্রবেশ নিষেধ। এখানে শুধু ভক্তরা ঢুকতে পারেন, আর ওই পাশ থেকে যানবাহন নিয়ে ঢুকতে হয়। অর্থাৎ কলকাতা থেকে তোমরা যদি গাড়ি নিয়ে আসো, ওই পাশের যে গেটটা রয়েছে ওই গেট দিয়ে তোমরা ঢুকতে পারবে। চলো সামনের দিকটা দেখাই। মন্দিরের এই সামনেটা এলে এখানে জুতো রাখার স্থান রয়েছে। এইখানে জুতোগুলো রেখে দিতে হয়। এখানে নর্মালি এভাবে রাখা যায়। চলো জুতোটা এখানে রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই যে গেটটা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এই যে গেটে, যেমন তোমাদের বলছিলাম, কলকাতা থেকে কেউ যদি নিজস্ব যানবাহন নিয়ে আসো, অর্থাৎ যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো, তাহলে এই যে গেটটা, এই গেট দিয়ে ঢুকে সামনে তোমরা পার্কিং করে রাখতে পারবে। পার্কিং লট রয়েছে। আর এখানে গাড়ি পার্কিং করতে গেলে কেমন কি চার্জ লাগে সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো, সাইকেল 5 টাকা, বাইক 10 টাকা, টোটো 10 টাকা, অটো এখানে 20 টাকা, কারের জন্য অর্থাৎ যদি 4 হুইলার নিয়ে আসো তাহলে 30 টাকা, ছোটো যে ট্রাভেলার বাসগুলো সেগুলো 50 টাকা, এবং বড় বাসের ক্ষেত্রে এখানে 100 টাকা লাগছে। আর এই পাশে একটা অফিস রয়েছে। অফিসের পাশেই রয়েছে এখানকার যে দোকানটি। এখানে নানান ধরনের ইস্কনে যেসব জিনিস পাওয়া যায় সেগুলি রয়েছে। আমরা মায়াপুর ইস্কনে গেলে যেভাবে ওখানে দেখতে পাই,
শপে সেই ধরনের জিনিস এখানেও রয়েছে, তোমরা এলে এখান থেকেও সংগ্রহ করতে পারো। মূল মন্দিরে ঢোকার আগে দেখতে পাচ্ছি দুই দিকে দুজন দ্বারপাল রয়েছেন জয় বিজয়, এবং আমরা যখন ভেতরে প্রবেশ করব ভেতরের গঠনশৈলী এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এটা হচ্ছে মন্দির চত্বর, মন্দিরের গর্ভগৃহ। আর এখানে প্রভুর একটি স্ট্যাচু রয়েছে এবং প্রভুর ওপরে রয়েছে এখানে গরুর দেবতার একটি মূর্তি একদম বেদির সামনে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কয়েকজন বসে মালা গাচ্ছেন। এটা যখন পুজো হবে তাই তো, মানে আরতির সময় যে মালাটা লাগবে বা পুজোর জন্য যে মালাটা সেই মালাটা গাচ্ছেন তাই তো? এটা কাল সকালে করাবে। কাল সকালের জন্য? আচ্ছা, কাল সকালের জন্য এখন থেকে রেডি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, 5টার সময় পড়াই তো, অত সকালে গাঁথলে হবে না। আচ্ছা, ভোরবেলা 5টার সময় পুজোটা হবে। আচ্ছা, দেখো এখানে 3 জন রয়েছেন, এনারা মালা গাচ্ছেন। নিত্য যে পুজো হয়ে থাকে সেই পুজোর জন্য এনারা মালা গাচ্ছেন। এবং মন্দিরের ভেতরেও আমরা দুখানা শপ দেখতে পাচ্ছি যেখানে নানান ধরনের বই রয়েছে, তাছাড়া এখানে কৃষ্ণের কিংবা জগন্নাথ বলরামের সুভদ্রার মূর্তি রয়েছে, এখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। ইস্কনে যা যা সামগ্রী থাকে সেই সব সামগ্রী, মানে ইস্কন আমরা মায়াপুর ইস্কনে যেসব সামগ্রী দেখতে পাই ওখানকার গিফট শপে এখানেও সব পাওয়া যাবে তাই? তুলসী কাঠি মালা থেকে শুরু করে সব কিছু তাই তো? হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মন্দির দর্শন তোমাদের করিয়ে দিয়েছি, এবার তোমাদের ভোগের কক্ষটা দেখাই যেখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। তো এই যে বিল্ডিংটা রয়েছে ছোট একটা রুম, এটা রয়েছে রাজভোগ প্রসাদ কক্ষ। এইখানেই আমরা প্রসাদ গ্রহণ করবো, যে আমরা 200 টাকার টিকিটটা কেটেছি অর্থাৎ কুপনটা কেটেছি, তো এইখানেই ভোগ প্রসাদটা আমরা পাবো। আর ভেতরে ঢোকা মাত্র দেখতে পাচ্ছি এরকম কিছুটা কংক্রিটের সিট বানানো রয়েছে। অন্য জায়গায় আমরা চেয়ার টেবিল দেখে থাকি, কিন্তু এখানে কংক্রিটের সিট রয়েছে। যাই হোক, এরকম কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এখানে বসার জায়গা রয়েছে। আর পুরো বিল্ডিংটা এরকম এসি রয়েছে।
আচ্ছা, আমাদের এখন প্রসাদ দিয়ে গেছে। প্রসাদের ফার্স্টে প্রথমে আমাদের জল দিয়ে গেছে, তারপর একটা থালি দিয়ে গেছে। এর মধ্যে 13 রকমের পদ রয়েছে, দেখো এক করে দেখাচ্ছি। এর মধ্যে পোলাও রয়েছে, চাটনি রয়েছে, এর মধ্যে ঢেঁড়স একটা তরকারি রয়েছে, এর মধ্যে স্যালাড রয়েছে, ক্ষীর রয়েছে, ডাল, মিষ্টি, পনিরের তরকারি, কাবলি ছোলা তরকারি, পটলের তরকারি, তার সাথে রয়েছে একটা এরকম পকোড়া, হয়তো এটা বেগুনি হতে পারে, তার সাথে লুচি, তার সাথে অন্ন। মানে প্রায় বলতে গেলে বিশাল একটা আয়োজন। তো রাজভোগ যে কথাটা এখানে বলা হচ্ছে যথাযথ। তো প্রসাদ তো প্রসাদই হয়, প্রসাদের কোনো আলাদা করে রিভিউ হয় না। তবে আবিরপুরে যেগুলি ছিলাম ইস্কন মন্দিরে ওনারা বেরিয়ে তারাপীঠে যেতে গিয়ে একলব্য অপূর্ব অপূর্ব একলব্য না কি আছে না, সত্যি খুব ভালো। আর এটা হচ্ছে পনিরের তরকারি, আর পনিরের সাইজটা দেখো, আর এর মধ্যেও কিন্তু পনির রয়েছে। অমৃত অমৃত। যদি না দিতে পারতাম তাহলে নষ্ট করতে, এসব তো নষ্ট করতে নেই। অল্প দিন। আর এই প্রসাদে বাড়ি বাড়ি এসে অন্ন দিয়ে যাচ্ছেন। তোমরা যদি পরে মনে হয় যে আর একটু নেবে তো নিতেই পারবে। প্রত্যেকটি প্রসাদের প্রত্যেকটি পদ কিন্তু খুবই সুন্দর। এনাদের বিভিন্ন সবজি এনারা চাষ করে থাকেন, আর রান্নাও খুব সুন্দর হয়েছে। ভোগ রান্না বিশাল সুন্দর, এক কথা অমৃতর মতো লাগছে। তোমরা যদি আসো তোমাদেরও বেশ ভালো লাগবে। সত্যি বলতে নানান জায়গায় ভোগ প্রসাদ পেয়েছি, কিন্তু এরকম ভোগ প্রসাদ কোথাও পাইনি। অর্থাৎ এইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া, একটা প্লেটের মধ্যে এতগুলো বাটিতে নানান ধরনের পদ থাকছে, মানে পুরো যেন রাজকীয় ব্যাপার। তো এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো। প্রথম এমন একটা মন্দির যেখানে আমি এত সুন্দরভাবে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। নানান ধরনের পদ ছিল এবং খুবই সুস্বাদু ছিল। ভোগ প্রসাদে তো আলাদা কোনো রিভিউ হয় না, এবং ভোগ প্রসাদ কেমন কী সেটা বলা যায় না। প্রসাদ প্রসাদের মতো হয়, কিন্তু যদি গুণগত মান বলি বা একটা ভালো লাগার ব্যাপার বলি, সত্যি খুব ভালো লেগেছে। তোমরা যদি আসো তোমাদেরও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের হাবিবপুর দর্শন করিয়ে দেখালাম। আর এই মন্দির অবধি তোমরা কী করে আসবে, মন্দিরের ভোগ প্রসাদের ব্যবস্থা কেমন কী রয়েছে, থাকার ব্যবস্থা কেমন কী রয়েছে, এবং মন্দির চত্বরটা কীরকম, প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য এবং পুরো জিনিসটা আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।